সুপ্রভাত। আজ 27শে অক্টোবর 2024। আজ আমরা চলেছি আলমোড়া থেকে চকৌড়ির দিকে। আর আলমোড়া থেকে চকৌড়ির দিকে যাওয়ার সময় আমরা প্রথম যে স্পটটায় আমরা ভিজিট করব সেটা হচ্ছে কাসার দেবী টেম্পল, অর্থাৎ কাসার দেবী মন্দির। সেই কাসার দেবী মন্দিরের একটা কিছু গুরুত্ব আপনাদের জানিয়ে রাখি যে আলমোড়া থেকে কাসার দেবীর ডিস্টেন্স হচ্ছে 8.5 কিলোমিটার। আর এই আলমোড়া থেকে কাসার দেবী টেম্পলের কাসার দেবীতে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন এবং ওখানে সারা পৃথিবীর মধ্যে 3টে স্পট আছে, যে 3টে স্পটে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার কাজ করতে থাকে এবং যার জন্য এই ইলেকট্রিক ম্যাগনেটিক পাওয়ারে এমনই পাওয়ার এটার, যেখানে একটা আছে ইন্ডিয়ার মধ্যে, এটাই একমাত্র স্পট যেখানে ধ্যান করলে সেই জায়গাটা, আপনাদের সমস্ত জায়গাগুলো দেখাবো যে কোন জায়গায় এক্স্যাক্টলি স্বামী বিবেকানন্দ বসেছিলেন। এটা দুর্গা দেবী টেম্পল, দুর্গা দেবী বসেছিলেন। তার সঙ্গে দেখাবো চিতই গরুদেবী টেম্পল, সেটাও দেখাবো। সব কিছু ধীরে ধীরে এগোতে থাকছি, যতটা সম্ভব চেষ্টা করছি ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে এবং ধীরে ধীরে আমরা সকলে মিলে এগিয়ে চলেছি কাসার দেবী টেম্পলের কাছেই এবং খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমরা ওখানে পৌঁছে আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। একদিকে কাসার দেবী টেম্পল, অন্যদিকে পাহাড়, সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে আমরা তুলে ধরব। তাই এই সময় চলুন আমরা একটু রাস্তাটাকে উপভোগ করি। সত্যি পাহাড়ের রাস্তাগুলো খুব সুন্দর, মানে আঁকে মাকে এত সুন্দর লাগে। পাহাড় সবসময় আমার খুব প্রিয়, পাহাড় এতটাই প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। আমি উত্তরবঙ্গের অলমোস্ট ম্যাক্সিমাম স্পট ভিজিট করেছি, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ব্লগিংয়ের জন্য আপনাদের কাছে সেটা দেখাতে পারিনি, কিন্তু এবার ধীরে ধীরে সেটা চেষ্টা করবো তুলে ধরার, যাতে আপনাদেরকেও কিছু দেখাতে পারি এবং আপনারাও কিছু জানতে পারেন। এবং আমরা একই পরিবারের একটা অংশ হয়ে, সুদীপ্ত দা মুসাফির এই ব্লগের অংশ হয়ে আমরা সকলে মিলে এগোতে থাকব। চলুন কাসার দেবী টেম্পলের কাছে আমরা এগোতে চলেছি। কুমায়ুনের জাগ্রত এই কাসার দেবী দুর্গা মন্দির, কাসার দেবী মন্দিরের ঠিক উল্টো দিকে আছে নন্দা দেবী রেঞ্জ। আমরা কাসার দেবী মন্দিরের ঠিক উল্টো দিকে দেখতে পাবো নন্দা দেবী রেঞ্জ এবং নন্দা দেবী রেঞ্জের ওখান থেকে আপনারা দেখবেন কত সুন্দর একটা জায়গা। এবং যারা অ্যাকচুয়ালি আলমোড়ার এই হইহট্টগোল পরিবেশ ভালোবাসেন না, সেই হইহট্টগোল পরিবেশ থেকে তারা কিন্তু চাইলে এসে এইখানেও থাকতে পারেন, কারণ এখানে অনেকগুলো হোমস্টেও রয়েছে। সেই হোমস্টেতেও এখানে তারা এসে থাকতে পারেন। এবং 1890 সালে স্বামীজি এই মন্দিরে একটা ছোট্ট গুহায় তপস্যা করেছিলেন এবং এখানে এই কাসার দেবী টেম্পলের ভেতরেই আপনাদের দেখতে পাবেন দুর্গা দেবী মন্দির, তার একটু উপরে আছে মহাদেবের মন্দির সঙ্গে, আর তার সঙ্গে আজকে আমরা দেখব চিতই গরুদেবীর মন্দির। উত্তরাখণ্ডে গরু দেবতা খুব জাগ্রত, তাই প্রচুর ভক্তরা তাদের মনস্কামনা লিখে একটা কাগজের সঙ্গে ঘন্টা লিখে ঘন্টায় বেঁধে সেটাকে এই গরু দেবতার মন্দিরে রেখে দিয়ে যায় এবং এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব। আস্তে আস্তে আজকে আমাদের যে
স্পট, সেইখানে পৌঁছে যাব। তো ধীরে ধীরে আপডেট দিচ্ছি, একবারে সব বলছি না। যখনই পৌঁছাবো তখনই সেই জায়গায় দাঁড়াবো, আপনাদের সেখানকার খানিকটা ছোট ছোট ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। 2013 সালে নাসার বিজ্ঞানীরা চৌম্বকীয় ঘটনা অধ্যয়ন এবং পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করার জন্য মন্দিরটি পরিদর্শন করেন এবং মন্দিরটিকে ভ্যান এলেন বেল্টের অংশ হিসাবে চিহ্নিত করেন। পেরুর মাচু পিচ্চু এবং ইংল্যান্ডের স্টোনহেঞ্জের মতন অন্যান্য স্থানের সাথে এটিকে তারা একই পর্যায়ে রেখে দেন। মন্দিরের ধ্যান এবং আধ্যাত্মিক অন্বেষণের জন্য একটি পবিত্র স্থান হিসাবে মন্দিরটি বিবেচিত হয় এবং কথিত আছে যে স্বামী বিবেকানন্দ 1890 সালে এই কাসার দেবী মন্দিরে এসেছিলেন। এবং শুধু স্বামী বিবেকানন্দের কথাই বলি কেন, স্বামী বিবেকানন্দ ছাড়াও এসেছিলেন এখানে পশ্চিমা সাধক সোমনাথ বাবা, আলফ্রেড সোরেনসেন, লামা, অনাগরিক গোবিন্দের, এরকম অনেক লোকই এখানে এসছেন এবং তারা এখানে পরিদর্শন করেছেন এবং ধ্যানও করেছেন। এবং এই কাসার দেবী এই জায়গাটি হলো উত্তরাখণ্ডের আলমোড়ার একটি গ্রাম। এই কাসার দেবী যেটি পরিচিত সেটি হচ্ছে একটি দেবী মন্দির রয়েছে এখানে এবং এই দেবী মন্দিরের নাম অনুসারে এটি কাসার দেবী বলা হয় এবং মন্দিরের কাঠামোটি খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর। এবং আসুন আমরাও দেখতে থাকি এই কাসার দেবী টেম্পলটি কেমন দেখতে, আপনাদের দেখাই। আমরা ধীরে ধীরে একদমই কাছে এসে গেছি এই কাসার দেবী মন্দিরের কাছে এবং কাসার দেবী মন্দিরে যখন আমরা প্রবেশ করব তখন আপনারাও দেখতে পাবেন যে কি সুন্দর একটা পরিবেশ, একদম নির্ঝঞ্ঝাট, একদম নির্ঝুম একটা পরিবেশ যেখানে আপনারাও পরিদর্শন করতে পারেন। এবং এর আশেপাশে অনেকগুলো হোমস্টেও রয়েছে যেখানে থাকতে পারেন, ভালো লাগবে, সত্যিই খুব ভালো লাগার মতন একটি জায়গা। আসুন আমরা একদমই কাসার দেবী মন্দিরের কাছে এসে গেছি এবং এখান থেকেই আপনাদেরকে দেখাবো কাসার দেবী মন্দিরে আমরা কী করে উঠবো এবং সেখানে কেমন লাগে। এটি হলো কাসার দেবী টেম্পলের মেন গেট এবং এই কাসার দেবী কুমায়ুন হিমালয়ের আলমোড়া বাগেশ্বর মহাসড়কের ধারে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। 1 কিলোমিটার দূরে পর্যটকদের কাছে জনপ্রিয় কালীমঠ গ্রাম, আর এর কাছেই রয়েছে বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্য যা প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। দেখুন কাউকে কিছু করছে না, ও কিন্তু ওর পাশ দিয়ে আমরা সবাই হেঁটে চলেছি কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করছে না। দেখুন সবাই মিলে খুব খুব একটা সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। আচ্ছা এখানে ধীরে ধীরে ওঠো, কারোর কোনো কষ্ট হবে না, তাড়াহুড়ো করলেই কিন্তু তার কষ্ট হবে দমের। ধীরে ধীরে ওঠো, কারোর কোনো রূপ কষ্ট হবে না। ওই যে ওপরে দেখতে পাচ্ছি কাসার দেবী টেম্পল, আর ওই যে ওপরে ওখানে দুর্গা দেবী টেম্পল আছে। আর তার সঙ্গে জানাই 1890 সালে যখন স্বামীজি যখন এসেছিলেন 1890 সালে তিনি এখানে ধ্যান করেছিলেন এবং এটা প্রচণ্ড সারা পৃথিবীর মধ্যে 3টে স্পট আছে যেখানে ইলেকট্রিক ম্যাগনেটিক পাওয়ার কাজ করে। আমি হাঁপাচ্ছি অলরেডি, আমি কথা বলবো কি সত্যি মানে হাঁপিয়ে নিচ্ছি, একটু বসেও নি বরঞ্চ।
আচ্ছা চলো। হ্যাঁ, মোবাইলটা শক্ত করে ধরিস, আমরা দেখি চারিদিক দিয়ে নিজের ক্যামেরা করে নেবে। চলো, ট্রেকিং করতে কেমন লাগছে কাসার দেবীতে? হেমা দুর্গা, মা দুর্গা নয়নি মা সবাই জানাবেন যে অনেক কষ্ট করে উঠছি, সবাই জানাবেন কেমন। দেখাই কি সুন্দর পাথরগুলো, কি সুন্দর বিছিয়ে রয়েছে। আর পাথরের সঙ্গে সঙ্গে আমরা উপরে উঠছি পাথরের ওপর দিয়ে। সত্যি খুব কষ্টদায়ক, কিন্তু ভালো লাগছে, মানে এটা অন্য অনুভূতি। সকাল সকাল সবাই উঠছে এখানে, সবাই উঠছে ধীরে ধীরে, সোনালিও উঠছে আমার সঙ্গে। আর এখানে যাতে কারোর কষ্ট না হয়, মাঝে মাঝেই একটু বসার জায়গা রয়েছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, একটু বিশ্রাম নিতে পারবে সবাই। একদমই এসে গেছি মন্দিরের সামনে, একদম এসে গেছি। এই যে এই দেখুন কি সুন্দর গাছ। বহুত অনেক দিন থেকে এই মন্দির বিখ্যাত। যারা যারা পুজো দেন, সকলে এখান থেকে পুজোর সামগ্রী এসে এখান থেকে কিনে নিয়ে যায়, এবং সবাই এখান থেকে কিনে নিয়ে গিয়ে তাদের পুজোর সামগ্রী কিনে নিয়ে যাওয়ার পরে নিজ নিজ জায়গায় ভগবানকে কাছে পুজো দেন, কেশর দেবতার কাছে পুজো দেন, কেশর দেবীর কাছে পুজো দেন। এবং এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা একবার মন দিয়ে দেখে নেবেন, যাতে আপনাদের ড্রাইভার এই স্পটগুলো কভার করে। ড্রাইভারকে একবার সব কটা বলবেন অবশ্যই, কারণ অনেক সময় কি হয়, অনেক সময় ট্রাভেল এজেন্সি বা ড্রাইভার থ্রুতে এলে এই জায়গাগুলো তারা কভার আপ করে না ইচ্ছা করে, তাতে তাদেরই লাভ আলটিমেটলি। সেইগুলো যাতে না হয়, সেগুলো করার জন্যই। আর সেইগুলো যাতে না হয়, সেগুলো করার জন্যই। আর এটা একবার দেখে রাখবেন মন দিয়ে।
এখানে শ্রী শ্রী বাবা মহাদেব এর মন্দির। এটা মহাদেবের এখানে যেমন মন্দির, এটা একটা শিবলিঙ্গ রয়েছে। প্রচন্ড নির্জন স্থান। এখানে কথা বলা একদমই মানা। আমি খুব আস্তে বলছি, যার জন্য দয়া করে একটু শুনে নেবেন। সবাই রয়েছে। এখানে বাঁদরের উৎপাত প্রচন্ড পরিমাণে। স্বামী বিবেকানন্দ ঠিক এই জায়গায় এসে দীর্ঘদিন ধরে তপস্যা করেছিলেন, এবং এখানে সেই জায়গাটা আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গার কথা। আর খুব একটা নির্জন স্থান। এখানে মানুষ আসে, ধ্যান করে এবং তার সঙ্গে তাদের মনস্কামনা পূরণ করার চেষ্টা করে। আমি একটু চেষ্টা করছি এগিয়ে যেতে। সামান্য, খুব বেশি যাব না, গুহা তো। এরকম একটা এরিয়া। এর ভেতরে অনেক ভেতর করে ঢুকতে হবে। একটা শান্তি যেন চারিদিকে বিরাজমান। এই শান্তির মধ্যে দিয়ে নিজের মনস্কামনাকে ফিরে পাওয়া, এই শান্তির মধ্যে দিয়ে যেন পৃথিবীকে পাওয়া। চারিদিকে একটা অদ্ভুত পরিবেশের ভিডিও আপনাদেরকে এখন দেখাচ্ছি। কিন্তু যখনই এই গুহায় ঢুকে যাবেন তখন কিন্তু সব অন্ধকার হয়ে যাচ্ছে।
চলুন এবার আমরা দেখতে লাগি আলমোড়া জু বা আলমোড়ার যেটা ডিয়ার পার্ক নামে খ্যাত সেই ডিয়ার পার্কে। চলুন যাওয়া যাক। আমরা এসে পৌঁছে গেছি আলমোড়ার জু। আলমোড়ার জুতে এটা খুব একটা বড় জু সেরকম নয়। এই যে জুটায় আপনার রয়েছে কিছু চিতাবাঘ এবং তার সঙ্গে রয়েছে ডিয়ার। অ্যাকচুয়ালি এটাকে ডিয়ার পার্কই বলে, আলমোড়ার ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে সামনে আমাদের পার্কিংয়ে গাড়ি রয়েছে আমাদের অলরেডি, এবং তার সঙ্গে এইটা হচ্ছে ডিয়ার পার্ক ঢোকার রাস্তা। ডিয়ার পার্কে ঢোকার রাস্তা এখান থেকে। হ্যাঁ, সত্যি কাঁটা ভর্তি। এটা হাত না দেওয়াই ভালো, কোনো বিষাক্ত বন্য বোয়াচ্ছে। আলমোড়া জুতে আপনাদের সকলকে স্বাগত। আলমোড়া জুয়ের এটা রাস্তা। আমরা উপরে যাচ্ছি আস্তে আস্তে। আর উপরে যাওয়ার দুটো ওয়ে আছে। আমরা এখানে আপনাদের দেখিয়েও দিচ্ছি ভালো করে। এখানে এটাকে এরা এখান থেকে বলা হয় ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে আমরা এখন প্রবেশ করছি। ডিয়ার পার্কে প্রবেশ করে ওর ভেতরে নর্মালি হরিণ তো থাকবেই, হরিণের সঙ্গে সঙ্গে আরও কি আছে চলুন আমরা দেখি। আপনাদের সময়টাও দেখিয়ে দিই। মঙ্গলবার বন্ধ থাকে ন্যাচারালি এটা। আর শীতকাল এই সময় দেখে নিন ভালো করে, আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মন দিয়ে দেখবেন এই জায়গাগুলো, কারণ এগুলো মাথায় রাখা একটু দরকার, কারণ এটা এক এক সময় এক এক সময়। আর এন্ট্রি ফি এখানে পার টিকিট 20 টাকা করে, 20 টাকা করে টিকিট। খুব সুন্দর করে সাজানো, সুন্দর সাজানো জুয়ে আমরা প্রবেশ করছি সকলে মিলে। আলমোড়া ডিয়ার পার্ক। कितने किलोमीटर है टोटल? आधे घंटे के लिए, मतलब 30 মিনিটের জন্য আমরা এটাই যাব। জু পার্কে টিকিট কাটা হয়ে গেছে। এবার টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আমরা এক একটা করে সিঁড়ির ধাপ আস্তে আস্তে করে বেরিয়ে আমরা উঠছি। আস্তে আস্তে ধীরে ধীরে উঠছি। আর এখানে রাস্তা খুব একটা যে খাঁড়াই সেটা নয়, কিন্তু হালকা প্রথমে ওঠার সময় আছে। তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম, যিনি ছিলেন কাউন্টারে, ওনাকে জিজ্ঞেসও করেছি আমি। উনি বললেন রাস্তা খাড়াই হবে না খুব একটা, এটা নর্মাল রাস্তার মতনই। ফলে আপনি প্রথমে একটু কয়েকটা সিঁড়ি অতিক্রম করার পরে ন্যাচারালি হাঁটতে পারবেন। আর তারপরে আমি সব আস্তে আস্তে দেখাচ্ছি, কী কী এখানে আছে না আছে সব দেখাচ্ছি। আমি দেখাচ্ছি সব কটা আপনাদের। সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠছি। আর এবার সবাই উঠছে, কিন্তু আমার পেছনে আমার আগে সবাই চলে গেছে। আমি সবার লাস্ট ব্যক্তি, আমাকে ফেলে দিয়েছে। আমাকে ফেলে দিয়ে সবাই আগে চলে গেছে, মানে আমাকে সবাই ভুলেই গেছে আলটিমেটলি। আমি ওদের সঙ্গে ঘুরতে এসেছি,
হ্যাঁ, আমি টাকা দিইনি বলে হয়তো আমাকে পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, দেখাও। তা সবাই আমরা একসঙ্গে আনন্দ করছি, সোনালিও আমার সাথে রয়েছে। হ্যালো, চলুন প্রথমে দেখা যাক কি দেখা যায়। আমরা প্রথমে আমরা শুরু করি, আমি দেখাচ্ছি কি আছে এখানে দেখি। প্রথমে আস্তে আস্তে দেখি। এটা হচ্ছে কমন লেপার্ড, দেখে নিন। লেপার্ড এগুলো আপনাদের এখান থেকে দেখাচ্ছি। এইখান থেকে লেপার্ড দেখাচ্ছি, শুয়ে আছে, দেখুন কি সুন্দর। দেখতে না পেলে আর একটু দেখাচ্ছি ক্লোজে। এই দেখুন শুয়ে আছে আমাদের বাঘ মামা। বাঘ মামা আমাদের শুয়ে আছে। আমাদের সুন্দর ইন্ডিয়ান লেপার্ড। অ্যাকচুয়ালি আমরা এখানে খুব সুন্দর, এবং সব থেকে বড় কথা কি, মানে এটা অন্যরকম একটা পরিবেশ আপনাকে দেখায় যে আমার দিকে রয়েছে, এবং তার পেছনে এই যে সুন্দর সুন্দর ছোট ছোট ফুলগুলো রয়েছে। একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে এখানে, অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যেখানে আপনার ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে আপনার। এই দেখুন আর একটা পেয়েছি, আর একজনকে পেয়েছি যিনি কিন্তু বসে আছেন আমার দিকে। ও আবার স্মাইল করে না। বন্ধ ছড়েছি, 5 দিন চিপ করে করে বসে আছে। একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি। দুজন আছে, হ্যাঁ দুজনই কিন্তু ফিমেল, ফিমেল লেপার্ড দুটোই। কারণ আপনাদের প্রথমেই যখন ঢুকলাম তখনই ওখানে লেখা ছিল ফিমেল লেপার্ড। দেখে এসছি ওদিকে লেপার্ডটা দেখে এসে লেপার্ড দেখে আমরা টিকিট কাউন্টার ক্রস করেছি, এবং তারপরেই আমরা সোজা চলে এসেছি এইদিকে দেখতে চলেছি আমরা ডিয়ার, এবং ডিয়ারের সঙ্গে আর কি আছে আপনাদের সেটাও দেখাচ্ছি। একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, জঙ্গলে শুনতেও পাচ্ছেন বোধহয় আওয়াজ, ঝিঁঝি পোকার একটা আওয়াজ চারিদিকে হচ্ছে, মানে একটা গা ঝমঝমের ব্যাপার সঙ্গে সঙ্গে রয়েছে। এই দেখুন এখানে যে শুধু মানে কি বলবো, এখানে যে শুধুমাত্র পশু পাখি রয়েছে তাই নয়, এটা বোটানিক্যাল এর জন্য এর একটা উপকারিতা রয়েছে, ইকো স্পেস, একটা ইকো গার্ডেন টাইপের। এর জন্য বোটানিক্যাল নেমও দেওয়া আছে কি এই গাছটা দেখুন। হ্যাঁ ছোটকা, তুই পার্কটা নিয়ে কি বলছিলিস? বলছি পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে করেছে পুরো। হ্যাঁ একদম অনেক বড় এরিয়া নিয়ে করেছে, এবং অনেক রকম প্রজাতির গাছ
থেকে শুরু করে এই যে এখানে ফণিমনসা গাছ থেকে শুরু করে পাইন তো রয়েছেই, পাইনের তো কথা বলাই নেই। পাইনটা যেদিকে তাকাবো পাইন, যেদিকে তাকাবো পাইন। আর এইখানে দেখাই যে কত রকমের গাছ এইখানে চারিদিকে রয়েছে, কত রকমের যে গাছ এখানে রয়েছে। আর আমি একটু আগেই দেখে এলাম এখানে নাকি ব্রহ্মকমলও রয়েছে। আমি দেখি ব্রহ্মকমল যদি দেখতে পাই আমি সেটাও দেখাবো। যদি দেখতে পাই, আমি হাঁটছি, রাস্তাটা মানে অনেক বড়। 30 মিনিট আমায় হাঁটতে হবে বলেছিল, জানি না আমি ক মিনিট হেঁটেছি এতক্ষণে। আমি এদিকে তো ডিয়ার পার্ক দেখবো বলে বেরিয়েছিলাম। তা ডিয়ার দেখাতে এখনো আমার মেলেনি। এইখানে দেখা যাক এটা কি। এখানেও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এগুলো এক এক রকমের গাছ। আমি প্রত্যেকটা নাম আপনাদের বলতে পারবো না, যদি আপনাদের কাউ জানা থাকে আমাকে দয়া করে জানাবেন। কিছু তো অন্তত অভিজ্ঞতা হবে, জানতে পারবো। অনেক ঘুরে যেতে হবে এখনো। আমার মেয়ে বলছে পা ব্যথা হয়ে গেছে, ওর নাকি সব হাঁটছে। দেখুন, দেখবেন একটা ট্রেকিং হয়ে গেল সবার। এই যে সবাই মিলে আমরা একটা ট্রেকিং করছি, অলমোস্ট একটা ভালো ট্রেকিং হচ্ছে, অনেকটা আমরা হাঁটছি। আর এখানে লেখা রয়েছে, এক জায়গায় দেখলাম আরো 75 মিটার গেলে আমরা নাকি ওয়াইল্ড লাইফে কিছু দেখতে পাবো। দেখি আরো 75 মিটার, চলুন দেখা যাক। এখানে দেখুন লেখা রয়েছে, এই যে কি আমাদের ভারতবর্ষের, আমি হাঁপাচ্ছি অ্যাকচুয়ালি, মৃগ বিহার, যেটা আমাদের, এটা কি এই যে এতক্ষণ পরে দেখা মিলেছে, শকুনের দেখা মিলেছে। একটু দেখাচ্ছি, শকুন এখানে রয়েছে। আবার এই যে আউল, हेलो आउल, क्या कर रहे हो? তারপর খুব সুন্দর, একদম মানুষের মতন লাগছে। চেষ্টা করছি যতটা ভালো দেখানো যায়। খুবই কিউট আর পুরো মানুষের মতন দেখতে। অনেক বয়স হয়ে গেছে, এই যে একদম সামনে থেকে দেখাচ্ছি, সবার দিকে দেখছি, সবার দিকে দেখছি। তারপরে আমার মেয়েটা আবার খুব ভীতু। বাবা, অবশ্যই পেলাম তোর দেখা, তোর সার্থকতা পাওয়া মানে তোর দেখা পেলাম। কতক্ষণ করে ওয়েট করছিলাম এই ডিয়ার পার্কে এসে ডিয়ারের দেখা মিলবে। উফ, এতক্ষণ পরে আমরা সেই ডিয়ারের দেখা মিলেছে আমাদের কাছে। কি সুন্দর, একদম দেখুন, আমি একদম ক্লোজলি দেখাচ্ছি। এখানে দেখুন ওই একটা দৌড়চ্ছে,
দেখছেন? বিউটিফুল, এবার লুকস লাইক বিউটিফুল। দারুণ লাগছে, দারুণ। শুধু শিংটা দিও না, শিংটা দিয়ে ফুটিয়ে দিও না। এখানে কিন্তু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, একদম ছোটকা শিং দিয়ে দেবে। না না কিছু গোলাতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন? এখানে প্রচুর, সত্যি অনেক। ওরে বাবারে, পিছনে প্রচুর হরিণ, ওইখানে প্রচুর হরিণ ওইখানটায়, এবং কত রকম প্রজাতির হরিণ, ওইখানে অনেক রকম প্রজাতির হরিণ রয়েছে এখানে। এদিকে আরো আছে, এদিকে ছোট ছোট হরিণগুলো তো আরো রয়েছে, ছোট হরিণ, বড় হরিণ সব রয়েছে। অনেকটা এরিয়া জুড়ে এখানে মৃগ বিহার এর সেই মৃগ। अभी जल्दी खाओ ना, तू भी खा ले। इधर सोना माँ, सोना माँ तो पासे ले। अब देखो कि ये ले, तेरे लिए छोटी वाली खा ले आराम से। उसको दो, उसको तो कुछ दो, किसको? उसको। लो हिरन है ना, अब तेरे को मिल गया ना, चला दो। लो 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 लो। খুব সুন্দর, কামড়াবে খুব কিন্তু। ভালো, কামড়াতে পারে। চারিদিকে ছড়িয়ে দে, চারিদিকে ছড়িয়ে দে, ভেতরে ঢোকাতে হবে। ওরা ঘাস পাতা খেতে একটা আলাদা প্রজাতি, এটা একটা আলাদা প্রজাতি। এটা মনে হয় নীল গাই নাকি? এটা নীল গাই কি? না না নেই। দারুণ দারুণ, না সুন্দর। কি সুন্দর সুন্দর খাচ্ছে এরা, দারুণ লাগছে। সোনামা কেমন লাগছে তোমার এখন হরিণটা? সুন্দর। প্রচুর হরিণ। শুকিয়ে গেছে, কে কে শুকিয়ে দেবে। এদের দে, এটাকে দে, এটাকে একটুখানি দে, অল্প দে। আই আই আই, এটাকে খেতে যায় না একদম। কি রে, এইটা একদম খেতে পারছে। মুলি বাবা রে, কি ছোটু। এটাকে দে আমার জন্য ঘাস পাতাটা। দাও তাহলে এটা সেলফি ভিডিও। আমার জন্য তুলছো ভিডিও অন আছে কিন্তু তোমার। ওদেরকে মাঝখানে না। ভিডিও এই যে অন, দূর থেকে শিংটা। তুমি দাও আমি তুলে দিই তোমার। নাও খাবে না খাবে না। খাবে না, কত বাজে হলো। আচ্ছা, নাও নাও দাঁড়াও। আমি মুখটা বার করতে পারবো। খাবে কি? হ্যাঁ, আমার জন্য। হ্যাঁ। বাবা, আমার ওইটুকু জন্য নিয়ে আসো না। বাবা, আমার জন্য একটু নিয়ে আসো না। বাবা, আমার জন্য নিয়ে আসো। আমার জন্য এখান থেকে নিয়ে আসো। আমার জন্য নিয়ে আসো না। শোনো মা, দাঁড়া একটু দাঁড়া, ওখানে ওর পাশে গিয়ে দাঁড়া, ছবি তুলে দিই। যা দাঁড়া, শোনো মা দাঁড়া, ছবি তুলে দিই তোর। দাঁড়া। এটাকে বিচ্চুপুটি বলা হয়। এই পাহাড়ে এই বিচ্চুপুটিটাকে রান্না করে খাওয়া হয়, সেদ্ধ করে খাওয়া হয় শাক হিসাবে আপনাদের। এবং ব্যাপারটা হচ্ছে কি,
এই বিচ্ছুপুটির একটা বিষয় হচ্ছে, এখানে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাত চুলকাবে, ফলে খুব সাবধানে একদম রান্না করতে হয় এবং সেইভাবে এখানকার লোকেরা রান্না করে এখান থেকে এই প্রচণ্ড একটা মানে একটা উপকারিতা রয়েছে, যার জন্য এরা খাওয়া হয় এবং মেডিসিনাল একটা উপকারিতা রয়েছে, তাই পাহাড়ের লোকেরা এটাকে খায়। নমস্কার, আমরা এসে গেছি চিতই গলুদেবতা মন্দির। আর এই চিতই গলুদেবতা মন্দির এখানে ফেমাস হওয়ার ঘন্টা, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ঘন্টা আছে এবং বিভিন্ন সাইজের ঘন্টা এখানে বিক্রি হয় এবং বিভিন্ন প্রচুর দোকান এখানে আছে যেগুলো যারা বিক্রি করে এই ঘন্টাগুলো, এবং এখানে প্রসাদ এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। এখান থেকে প্রসাদ পারচেস করার পরে এখানে সামনে একটা বড় ঘন্টা একটা লাগানো আছে, দেখবেন যা চিতই গলুদেবতা প্রচণ্ড ফেমাস এবং প্রচণ্ড জাগ্রত। এবং এই ঘন্টাটা এই দেখুন এখানে প্রসাদও এখানে পাওয়া যাচ্ছে, এখানে প্রসাদও এখানে আছে, এখানে সমস্ত কিছু আছে। ब्लॉगिंग के लिए आया हम लोग, सो कलकत्ता से ब्लॉगिंग के लिए आया। हाँ, तो एक्चुअली चितई गलुदेवता जो मंदिर है इसका बैकग्राउंड कुछ बताएंगे आप? बैकग्राउंड को पंडित जी बताएंगे, मैं इतना तो हमको नॉलेज नहीं है। अच्छा अच्छा, न्याय के देवता है। अच्छा, ये घंटी क्यों मध्य है? ये मन्नत हरत के लिए। আচ্ছা, মনস্কামনা। আচ্ছা, অ্যাকচুয়ালি মনস্কামনা যাদের থাকে মনস্কামনা পূরণ করার জন্য এটা বাঁধা হয় এবং মনস্কামনা পূরণ করার জন্য প্রথম আমাদের আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা এটা ঘন্টা মেরে আমরা এখান থেকে প্রবেশ করছি। এখান থেকে প্রবেশ করার পরে আমরা দেখিয়ে দিচ্ছি ভেতরে অনেক দোকান পাবেন, দোকানের অভাব নেই, ওই দোকান থেকেই কিনতে হবে। যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন। জুতো কোথায় রেখেছো? তোমার লাগবে না জুতো ফুতো পরে, জুতা কিধর রাখ सकते? দেখুন জুতো রাখারও জায়গা রয়েছে সুন্দর, আমি জুতোটাও এখানে রেখে দিলাম সুন্দর করে, জুতোটাও রাখলাম। এবার তার সঙ্গে এইখানটা আপনাদের দেখাই, এইখানটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন যেমন ঘন্টা রয়েছে, দেখুন কত বড় একটা ঘন্টা। আমি ঘন্টাটা বাজাচ্ছি, ঘন্টাটা দেখুন কত ঘন্টা, চারিদিকে ঘন্টা এবং প্রত্যেকে মনস্কামনা এখানে বেঁধে দিয়ে গেছেন এবং মনস্কামনা বেঁধে দিয়ে গেছেন এবং তার সঙ্গে একটা করে দিয়ে গেছেন কি, যেগুলো মনস্কামনা পূর্ণ হলে তাই যখন মনস্কামনা থাকছে, যখন করছেন, যখন একটা এর সঙ্গে মনস্কামনা তারা কী চাইছেন সেটা লিখে দিয়ে বেঁধে দিয়ে যাচ্ছেন এখানে। এবং আর একটা জিনিসও বলার, সেটা হচ্ছে মনস্কামনা যখন পূরণ হয়ে যাচ্ছে, মনস্কামনা পূরণ হয়ে গেলে মনস্কামনা পূরণ হয়ে গেলে তারা এবং ঘন্টা বেঁধে দিয়ে তাদের মনস্কামনা যথাযথভাবে পূরণ হয় এটাও চেষ্টা করে। দেখুন প্রচুর কাগজ লেখা রয়েছে এখানে, প্রচুর কাগজ, এবং এই কাগজগুলো প্রত্যেকে গলুদেবতার কাছে নিয়ে গেছেন এবং এই গলুদেবতার সঙ্গে মনস্কামনা পূরণ গলুদেবতা
সবাই তাদের নিজস্ব নিজস্ব মনস্কামনাগুলো কাগজে লিখে দিয়ে যায় এবং মনস্কামনাগুলো পূর্ণ হওয়ার পরে কিন্তু তারা এরকমভাবে প্রত্যেকে এরকমভাবে কিন্তু ঘন্টা বেঁধে দিয়ে যায়। দেখুন প্রচুর প্রচুর অজস্র এখানে রয়েছে, আপনারা মানে সামনাসামনি দেখলে তো অবাক হয়ে যাবেন, হয়তো ক্যামেরায় পুরোটা ক্যাচ করতে পারছি না। প্রচুর এখানে কাগজ আছে, দেখতে পাচ্ছেন প্রচুর কাগজ। কিন্তু এই কাগজগুলো কি বলুন তো, কাগজ লিখে দিয়েছে যখন মনস্কামনাটা চাইছে, ওই যখন তার মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে, তখন তারা কি করছে, এটাকে ফিল আপ করছে, একটা ঘন্টা ওখানে বেঁধে দিয়ে যাচ্ছে, ঘন্টা দিয়ে মনস্কামনা পূরণ হবে। দেখুন যত মানে ছোট ছোট ঘন্টা থেকে শুরু করে এরকম বিশাল বিশাল ঘন্টাও কিন্তু এখানে আছে। আরো বিশাল বড় ঘন্টা, এই ঘন্টাটা দেখতে পাচ্ছেন কত বড় ঘন্টা, এত বড় ঘন্টা বেঁধে দিয়ে গেছেন তারা প্রত্যেকে, এবং প্রত্যেকের মনস্কামনা তারা চিতেই গেলেও দেবতা জিকো একদম জানিয়ে দিয়ে গেছেন, আমরা প্রত্যেকের মনস্কামনা পূরণ চাই। আপনারা সকলে দেখুন এখানে দেখুন মানে প্রচুর, মানে আপনারা এলে সত্যি করেই মানে দারুণ সুন্দর। আর এখানটা মানে তার মানে বুঝুন কতটা জাগ্রত, যে মানে কতটা সবার মনস্কামনা পূরণ হয়, তার জন্যেই কিন্তু তারা এসে মনস্কামনা পূরণ হওয়ার পরে ঘন্টা বেঁধে দিয়ে যান। দেখুন দেখুন কত 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 অজস্র। হিন্দি, বাংলা, ইংরাজি বিভিন্ন ভাষার ভাষাভাষী লোকজন এসছেন। হিন্দি, বাংলা, ইংরাজি প্রচুর প্রচুর, মানে আমি সত্যি আপনারা এলে এদিকে অবশ্যই এই মন্দিরটা অবশ্যই কিন্তু দর্শন করবেন। দেখে কিন্তু আপনারা সত্যি করে মানে অবাক হয়ে যাবেন, এত মানে আমরাও কিন্তু ভিডিওতে দেখেছি, কিন্তু না এলে চাক্ষুষ না করলে তো জিনিসটা বোঝা যায় না পুরোপুরি। অনেকটা ডিস্টেন্স কভার করে এসেছি, আলমোড়া থেকে চাকরের দিকে যাচ্ছি। দানি ক্রস করেছি, দানি একটা জায়গার নাম, দানি ক্রস করেছি আমরা। ড্রাইভারের মুখে শুনলাম এখনো আমাদের কমসম আরও 1 ঘন্টা মতন লাগবে। তা মনে হচ্ছে একটু লেট করে আমরা হোটেলে আজকে পৌঁছবো। আর তাই এর মাঝখানেই বলে রাখি যে শরীরটা মাঝে মধ্যেই প্রত্যেকেরই কম বেশি খারাপ হয়েছে। আর তার উপর আপনাদের আগে দেখিয়েছিলাম আমাদের আগের ব্লগে যে প্রত্যেকটা মানে যে ডিয়ার পার্কে যেটা গেলাম না, ডিয়ার পার্কে এক সাইডে তো টাইগার ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, কিন্তু ডিয়ার দেখতে গিয়ে এতটাই হাঁটতে হয়েছে, প্রত্যেকে খুব টায়ার্ড হয়ে পড়েছে। হ্যাঁ, একদম পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝখানে গাড়ির আলো, এবং তার মাঝখানে গিয়ে গাড়িটা খুব জোরে ছুটছে, ভালো লাগছে। একটা খুব ভালো ঠান্ডা, প্রচণ্ড ভালো ঠান্ডা আমাদের গায়ে লাগছে। এখন এখানকার টেম্পারেচার মোরাললেস, আমি যদি ভুল না করে থাকি, মোরাললেস 13-14 তো হবেই, মানে হয়তো কম হতে পারে। গাড়ি চলছে তো, ফলে টেম্পারেচার আরও বেশিই লাগছে মনে হচ্ছে, মানে হয়তো সেটা 11-12 দিকেও যেতে পারে। হ্যাঁ, কাকুমামা বলছেন আর হয়তো কমও হতে পারে। এখন জানি না, টেম্পারেচারটা এখানে দেখতে পাচ্ছি না। আর ইন্টারনেটটা এখানে একটু প্রবলেম আছে, ইন্টারনেট সিগন্যালটা একটু প্রবলেম আছে, সিগন্যালটা খুব প্রবলেম করছে মাঝে মাঝে। তাই এই ভিডিও যখন আপলোড হবে, ব্লগ
ভিডিওটা এডিট করে যখন আমি আপলোড করব তখন আপনারা বুঝতে পারবেন যে এখানকার টেম্পারেচার কীরকম ছিল। অক্টোবর নভেম্বর মাসে টেম্পারেচার আমার রিসার্চ থেকে বলছে, আমি যে পড়াশোনা যা করেছি ব্লগ নিয়ে বা টেম্পারেচার নিয়ে যা পড়াশুনো করেছি সেটা বলছে এখানকার টেম্পারেচার রাত্রির দিকে 9, 10, 11 এরকম চলে আসে। এখন এরকমই লাগছে, মানে হাত পাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালোই ঠান্ডা লাগছে। কাঁচটা নামিয়ে আছি, বাধ্য করেই কাঁচটা নামিয়ে গাড়ি চলছে আমাদের। গাড়ি খুব ভালো চলছে আর আমাদের ড্রাইভারও আমাদের খুব কোঅপারেটিভ। ঠিক আছে, তা দেখতে থাকুন। চকৌড়ি পৌঁছই, চকৌড়ি পৌঁছিয়ে বাকিটা আরও জানাবো। শরীরটা সবার খারাপ ছিল বলে আমাদের চকৌড়ি পৌঁছতে অনেকটাই রাত্রি হয়ে গেছে এবং আমরা উঠলাম শেষ পর্যন্ত সদ্ভাবনা রিসর্ট চকৌড়িতে। খুব সুন্দর।